আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও আপনার দর্শকদের এবার আমি শুভেচ্ছা না তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই যে আমাদের ভিডিওগুলো তারা দেখেন এবং আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের জন্যই আমরা কথা বলি, আপনাদের মুখের ভাষাতে আমরা কথা বলি, আপনাদের হয়েই কথা বলি। যেটা আপনি বললেন যে আপনার যে শিরোনামটা দিয়েছেন, আমার শিরোনামটা বেশ ভালোই লাগলো। আসলেই তাই। আপনি হয়তো সরাসরি বলে দিয়েছেন বাংলাদেশের আইনেই আছে যে কেউ যদি সংবিধানকে কাটছাঁট করে মানে সংবিধানের বিরুদ্ধে কিছু বলে, আপনি সরকারের বিরুদ্ধে যা ইচ্ছা তাই বলতে পারবেন, করতে পারবেন। এমনকি আপনি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করতে পারবেন। এটাও সংবিধান আপনাকে দেয়। এই অধিকার আপনাকে দেয়। যদি যদি সেই সরকার সংবিধানের বিরুদ্ধে কোনো কিছু করে। তাহলে একটা সরকার যদি সংবিধানের বিরুদ্ধে কিছু করে আপনাকে বিদ্রোহ করার অধিকার দেয়। এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী, আইন অনুযায়ী তাদের অবশ্যই এমনকি তাদের একটাই পানিশমেন্ট, এমন না যে আপনার যে অন্য ধারা আছে সরাসরি মৃত্যুদণ্ড। ডক্টর ইউনূস তো ভয় পাবেই। ডক্টর ইউনূসের যারা সারথি, ডক্টর ইউনূসের যারা কমরেড, ডক্টর ইউনূসের যারা সাহাবী, ডক্টর ইউনূসের যারা বন্ধু, ডক্টর ইউনূসের যারা নাতিপুতি, ডক্টর ইউনূসের যারা উপদেষ্টা, হরি বরি সুরি গেলমান কোটায় যারা উপদেষ্টা হয়েছে তারা, এমনকি তার মাঠের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা মানে খেলার ইউনূস কিন্তু খুব চালাক লোক। মানে সে শুধু নিজেই খেলে না, দুই টিমই তার মাঠে যে নামায় সেই দুই টিমই তার থাকে। আরো মজার বিষয়, দর্শকের ভিতরেও তার খেলোয়াড় রেখে দেয়। ওই যে তারা দর্শকের মধ্যে রাখা তার খেলোয়াড়, তারাও ভয়ে আছে যে কোনো কারণে যদি তাদের এই মুহূর্তে স্বাদের ক্ষমতা আচ্ছা তো হবেই 2 দিন আগে আর পরে, তাই সে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু আমি আপনার চ্যানেলের মাধ্যমে স্পষ্ট করে বলে দিতে চাই, কোনো সুদূর বুদুর চলবে না। কারণ এটা তো আপনারা হেনা ভোট বলেন, আমি এটাকে হেনা ভোট বলি। এই হেনা ভোটের তেনা পেছানোর বয়ান বাংলার জনগণও শুনবে না, সংবিধানেও নাই, বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ এগুলো মানবে না। এই ভোটে যদি সে মনে করে যদি যে হেনা ভোট দিয়ে এসে পার পেয়ে যাবে, তার সেই স্বপ্নে ঘুরে বালি পড়বে। কারণ বাংলাদেশের জনগণ জানে কখন কি করতে হয়। তারা এই সন্ত্রাস, হত্যা, ধর্ষণ, খুন এবং বাংলাদেশের সংবিধান বিরোধী কার্যকলাপ, বাংলাদেশের রাষ্ট্র বিরোধী কার্যকলাপ, পুলিশ হত্যা করা, থানা জ্বালিয়ে দেওয়া, মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া সহ এই যে গণবিধ্বংসী যত কাজ করেছে তা থেকে কেউ মুক্তি পাবে না। কারণ বাংলাদেশের সংবিধান তাকে এইভাবে ছাড় দিবে না। যতই ইন্ডেমনিটি দেখ, কোন কাজ হবে না। কারণ সবচাইতে বড় আদালত হচ্ছে গণ আদালত, জনতার আদালত। তার চাইতে বড় কোনো আদালত নাই। আওয়ামী লীগ হয়তো আইনের হাতে বাধ্য, বিএনপি আইন মানতে চলতে বাধ্য, মানুক না মানুক সেটা পরের কথা, কিন্তু মানতে বাধ্য। কিন্তু জনগণ কিন্তু আইন মানতে বাধ্য না, কারণ জনগণই সকল ক্ষমতার উৎস যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে। তো জনগণ এই যে যারা সংবিধান কাটছাট করতে চাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা, বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্পিরিট, বাংলাদেশের মুক্তিযুদ্ধের যত স্মারক, যত চিহ্ন যেভাবে তারা ধ্বংস করেছে, বাংলাদেশের জনগণ এগুলো সব মনে রেখেছে, একটাও ভুলে না। এটা 71 সাল না যে মানুষ ভুলে যাবে, মানুষ সব মনে রেখেছে, অন রেকর্ড আছে। সবচেয়ে হাস্যকর ব্যাপার, এবং মানে এরা যে কত বড় বোকা, এরা নিজেরাই থানা ভাঙে, পুলিশ মারে, আবার সেগুলো লাইভ এসে বলে। মানে আপনি আগামীতে যে এদের ফাঁসিতে ঝোলাবেন বা আদালত তাদের ফাঁসিতে ঝোলাবে, অথবা যেহেতু আদালতে যাইতে নিষেধ করছে, ইন্ডেমনিটি দিয়ে দিছে, জোলাই যোদ্ধারা এখন নবী, ভগবান, রাসূল, আল্লাহ, খুদা, দেবতা তাদের সব বড় হয়ে গেছে, তাদের নিয়ে আপনি কোনো কথাই বলতে পারবেন না। এমনকি আজকে ওই যে ফাজল নাকি ফাজুল একটা আছে, ফাজিল, কে যেন বলছে যে বিপ্লবকে মব বলা যাবে না। ঠিকই তো, বিপ্লবের মব বলবো কেন? মবেরই আমরা মব বলি, বিপ্লব হলে না বিপ্লব বলবো, এদের মব বলা যাবে না। মানে নাই দেশে পুটকালাই সন্দেশ, মানে তারা যা বলবে সবই হবে। আর্মি শুধু ব্যারাকে ফিরে যেতে দেন, তারপর দেখতে পারবেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। এরা কল্পনাও করতে পারতেছে না এদের কপালে কি দুঃখ বয়ে আসবে। এরা ইন্ডেমনিটি দিছে, আদালতে যাইতে দিবে না, খুব ভালো করছে। কারণ আমরা আদালতে যাইতে চাই না, আমরা জনতার আদালতে যেতে চাই। জনতার আদালতে দেখবেন এদের বিচার হবে, এবং জনগণই বিচারক, জনগণই উকিল, জনগণই রায় দিবে, জনগণই আবার সেই সাজা, সেই রায়কে বাস্তবায়ন করবে। খুব শীঘ্রই দেখতে পারবেন। সেই ভয়ে তারা এই যে
হেনা ভোট, হেনা তেনা ভোট, এগুলো আলাপ, হেনা তেনা ভোট একটা আলোচনা করতেছে। এগুলো দিয়ে শুনেন, এই হেনা তেনা ভোট দিয়ে গণ আদালত থেকে তারা বাঁচতে পারবে না, এটা আপনি নিশ্চিত থাকেন। শুনেন, আমাকে না, মানে এটা বলা ঠিক না, নিজের প্রশংসা হয়ে যায়। তারপরে মাঝে মাঝে বলতে আমাকে কোন একজন বলছিল যে ফরিদ সাহেব, আপনি শুধু এখন ইংরেজিটা খুব ভালো করে, মানে আপনি মানে খুব ভালোভাবে ইংরেজিটা আয়ত্ত করেন, আর কিছু না হয় আপনাকে কোনো রাষ্ট্রদূত বানাই দিবে। আমি হাসছি, মানে আপনি উন্মাদ হয়েছেন, আমার সেই যোগ্যতা আছে? হাসাহাসি করেছি যে এই সমস্ত তেল মেরেন না, এই সমস্ত বক্তব্য দিয়ে না, ইংরেজি শিখলে আমাকে রাষ্ট্রদূত কেন বানাবে, এগুলো তাকে এড়াই গেছি। আপনি কি জানেন, সেই লোকটা আমাকে 4 দিন আগে ফোন দিছিল, মানে তাকে আমি একরকম অ্যাভয়েড করছি আর বলছি যে আমার তেল মেরেন না। সেই লোক বললো, ভাই ওই আপনি যাকে পাখি বাদির পোলা হাদি বলেন, ওই পাখি বাদির পোলা হাদির ভাই কিন্তু সহকারী হাই কমিশনার হয়ে গেছে, মানে তাও আবার যুক্তরাজ্যের মতো জায়গায়। বলো সে যদি, ফরিদ ভাই আমি যে কথাটা বলেছিলাম আপনি তো ইয়ার কি মনে করছিলেন? তা এই যারা সুখ করে আপনার ভাষা, মানে আমার কথায় আমাকে ফেরত দিছে যে আপনার ভাষায় যারা সুখ করে 8 দিন যাবৎ, মানে সে বোধ 8 বল না 8 দিন যাবৎ রাজনীতিতে আসছে, মানে রাজনীতিও করে নাই, সে তো করে নাই, করছে হাদি, তারাই এখন রাষ্ট্রদূত হয়ে যাইতেছে, রাষ্ট্রদূতের পদমর্যাদা পাইতে যাইতেছে, তারপর নাহিদ প্রধানমন্ত্রী হয়ে যাইতে পারতেছে। আমি কি কথাটা ভুল বলছিলাম? দেখেন, দর্শক এগুলো মনে রাখছে, মানে মানুষ এগুলো মনে রাখে, মানে দেশটাকে, মানে একটা সহকারী হাই কমিশনারের পদ, এগুলো তো সাংবিধানিক পোস্ট, এগুলো একটা পদ, তারপরে প্রধানমন্ত্রী পদ, মন্ত্রিত্বের পদ, এইগুলোকে তার তামাশা বানায় ফেলছে। আপনি দেখেন আমার যে 3 ভাতিজা আমার ভাবির পোলা, 3টা যে উপদেষ্টা পরিষদে ছিল, আপনি বিশ্বাস করেন, মানে ডক্টর ইউনূসের লিঙ্গজ্ঞান কাণ্ডজ্ঞান নিয়ে আমার হাসাহাসি আসছিল। কারণ কি জানেন, যে আচ্ছা ঢাকা বিশ্ববিদ্যালয়ে এর আগে যখন ছাত্র আন্দোলন হয়েছিল 90-এ, তখন কি তারা কোনো পদে আসছিল? আসে নাই। যদি এদেরকে মন্ত্রী বানিয়ে দিয়েছে সরাসরি, মানে এদের মানে বাংলাদেশের রাজনীতি, পদ, এমপিত্ব, মন্ত্রিত্ব, এগুলোকে হাস্যকর বানিয়ে ফেলতেছে। প্রধানমন্ত্রিত্ব এগুলো হাস্যকর বানিয়ে ফেলতেছে। অলরেডি নোবেল পুরস্কার তো হাস্যকর হয়ে গেছে ডক্টর ইউনূসের কারণে। ডক্টর ইউনূসের কারণে বাংলাদেশে, অন্তত বাংলাদেশে বা আশেপাশের দেশে নোবেল প্রাইজ এখন একটা হাস্যকর বিষয়। এটাকে মানুষ 420 কাজ মনে করে, সনদ মনে করে, গোলামের সনদ মনে করে এই নোবেল প্রাইজ। আগে আমিও অনেক কিছু মনে করতাম, অন্তত শান্তি পুরস্কারের ব্যাপার, অন্য সাবজেক্ট ওয়ারি যেগুলো আছে সেই কথা, পদার্থবিজ্ঞানে বলেন বা সাহিত্যে বলেন, অন্য যে জায়গায় কথা বলেন, ওগুলোর কথা বলিনি। বিজ্ঞানের কথা বলেন, চিকিৎসা বিজ্ঞানের কথা বলেন, অর্থনীতিতে বলেন, সেগুলো নিয়ে বলছি। কিন্তু শান্তিতে নোবেল যারা দেয়, এটা সম্পূর্ণ সন্দেহজনক এবং হাস্যকর। এগুলো যে দাসত্বের চিহ্ন, এগুলো যে গোলামির সার্টিফিকেট, এগুলো যে বদমাইশি এবং দেশ দ্রোহিতার সার্টিফিকেট, এটা আমরা এখন বুঝে ফেলেছি। যেটা আপনি বললেন যে যে এই যে আমাদের ভাবির ছেলেদের যে প্রসঙ্গটা আমি তুলছিলাম আপনাকে, যে এরা চাকরিকে এমন কিছু করে ফেলছে, এরা এমপিত্বকে, মন্ত্রিত্বকে এমন কিছু করে ফেলছে, মানুষের কাছে এখন এটা টোটালি হাস্যকর। এগুলো নিয়ে মানুষের নাক গলাবে না। এগুলো মানে আগামীতে, মানে আপনি যদি উপদেষ্টা পরিষদে কেউ যায়, মানুষ যেতে চাবে না, কারণ সেখানে আন্ডার মেট্রিক গীতর ফারুকিকে আমরা উপদেষ্টা হইতে দেখলাম। তো আজকাল স্বপ্নে পাবো উপদেষ্টা, আজকাল উষ্টা খায় আসার পরে মারা গেলে তার ভাই বোন আত্মীয় স্বজন উপদেষ্টা হয়ে যায়। মানে বাংলাদেশে এখন উপদেষ্টা পদ, মন্ত্রিত্বের পদ, এমপিত্বের পদ, এগুলো হাস্যকর বিষয় হয়ে গেছে। এমনকি এই ইন্টারিম গভর্নমেন্টের পদ হাস্যকর হয়ে গেছে। তবে যত যাই করুক, বাংলাদেশের জনগণ কিন্তু এত বোকা মনে করেন না। এদের কপালে বারবার আমি বলি বহুত শনি আছে, অপেক্ষা করেন, দেখেন কি হয়। এরা যদি বুঝতে পারতো, তাহলে তো জামাতের লোকদের এই মন্ত্রী বানাইতো না। এরা যদি বুঝতেই পারতো, তাহলে তারেক রহমান যখন ইউনুস যখন এই যে বুইরা খাটাসটা যখন ইউকে তে গেল, গিয়ে তারেক রহমান ম্যানেজ করলো, তখনও তারা বুঝতে পারে নাই যেটা জামাতে পাঠাইছে। এদের বুঝতে হবে, এরা ঢাকা বিশ্ববিদ্যালয় দখল করার পরেও বুঝতেছে না জামাত কি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রগ্রেসিভ একটা বিশ্ববিদ্যালয় দখল করে নিল জামাত শিবির। তখনও যদি বিএনপি বুঝতে না পারে, কবে বুঝে? এরা বুঝলো এতদিনে, যখন জামাতে দাঁড়িপাল্লা মার্কাটা উপরে দিছে, মার্কাটা তখন তারা বুঝতে পারবে, আহা এই বুঝি গেল। আমরা তো এগুলো আগেই জানি যে জামাত এদেরকে ল্যাং মারবে, জামাত এদেরকে ডক্টর ইউনূস এদেরকে 7 বার বেচা দিবে। যদিও তিনি এখন চলে গেছেন জামাতে, যিনি এর আগেই বলেছিলেন যে জামাত এবং ডক্টর ইউনূস তারেক রহমানকে 7 বার বেচা দিবে, মেজর আখতারুজ্জামান সেটা বলেছিলেন। সেটা বলে অবশ্য তিনি এখন জামাতে চলে গেছেন, নিজেই অদ্ভুত লোক, বিচিত্র লোক।
তার কথা বাদ, আমরা ওই প্রসঙ্গে যাব না। যেটা বললাম, বিএনপি এতদিনে বুঝতে দেখেন, বিএনপি বলতেছে যে জামাতের প্রতি দেখাচ্ছে, জামাতের প্রতি সহানুভূতি দেখাচ্ছে সরকার, আবার জামাত কি বলতেছে, বিএনপির কথা বলতেছে। এমনকি দেখবেন আমার ভাবির পোলার দল আছে না, বৈষম্য বিরোধী নাকি বৈষম্য, এই যে ক্রিমিনাল পার্টি নাকি চিলড্রেন পার্টি, তারাও কিন্তু বলতেছে যে একটি দলের প্রতি আগ্রহ দেয়, মানে বিএনপির কথা বলতেছে। মানে এরা হলো, এদের কথা বোঝাও বরাবর মুশকিল। এরা হলো চোরে চোরে হালি, এক চোরে বিয়ে করে আরেক চোরে শালি, মানে নিজেরা নিজেরাই ঝগড়া বিবাদ লাগাই দিছে, দিয়ে বুঝাইতে চাইতেছে যাতে আমাদের দৃষ্টিভঙ্গি ভিন্ন দিকে যায়। এদের এই দিকে কান দিয়েন না, দেওয়ার দরকার নেই। তবে এদের আরো শিক্ষা পাওয়া উচিত। শিক্ষা পাবে এরা। এরা সামনে বিএনপিও শিক্ষা পাবে, জামাতও শিক্ষা পাবে। আপনি সবসময় মনে রাখবেন, যেটা সৈয়দ আশরাফ সাহেব বলেছিলেন, যে বাংলাদেশের মৌলবাদী শক্তি হলো বাংলাদেশ এবং আওয়ামী লীগের আসল শত্রু। তাহলে আওয়ামী লীগ এবার শত্রু যদি হয়, মৌলবাদী শক্তি দেশের যদি হয়, তাহলে বিএনপি যদি দেশের পক্ষে থাকে, তাহলে অবশ্যই তারা শত্রু হবে। ভারী কথা। আপনি দেখতে পাচ্ছেন যে কিছুদিন আগে তারা হায়ার করেছিল চরমনাই পীরকে গালাগালি করার জন্য, বিএনপি কে শেষরা চাঁদাবাজ বললো। এবং বিস্ময়কর ব্যাপার দেখেন আপনি, কোকোকে, তারেক রহমানের ছোট ভাই মৃত, তাকে কুকুর বললো এই যে আমির হারামজাদা, নাকি আমির হামজা, জামাতের এমপি প্রার্থী আর কি, এই যে জামাতের মুনাফেক। অথচ এই আমির হারামজাদা এক সময় ওয়াজের মঞ্চে চেঁচিয়ে বলছিল তার বাপ দাদা 14 গোষ্ঠী, এমনকি নানার গোষ্ঠী আওয়ামী লীগ করে, এখন নিয়েছে জামাতের টিকিট। আবার দেখেন, আওয়ামী লীগের কোন লোক কিন্তু তারেক রহমানের সমালোচনা করেছে, কোকোর সমালোচনা করেছে, খালেদা জিয়ারও সমালোচনা করেছে, বিএনপির সমালোচনা, এমনকি জিয়ারও সমালোচনা করে। কিন্তু কুকুর কিন্তু বলে নাই। বলেছে কি, একটা আওয়ামী লীগের কর্মী আজ পর্যন্ত, এই যে এত নির্যাতন নিপীড়ন চলতেছে, 32 নম্বর ভেঙে ফেলেছে, তারেক রহমানকে কুকুর বলেছে বা শুয়োর বলেছে? বলেনি। বা খালেদা জিয়াকে গালি দিয়েছে? দেয়নি। জিয়াকে গালি দিয়েছে? দেয়নি। কিন্তু এই জামাত, যারা বিএনপির আসল তলে না গেলে যাদের অস্তিত্ব থাকতো না, এরা কত কৃতজ্ঞ এই জামাত, যে তারেক রহমানের মৃত ভাইকে বলতেছে কুকুর। একটা মৃত মানুষকে সে কুকুর বলতেছে। কি বুঝলেন? মানে জামাত একটা মুনাফেক এবং অকৃতজ্ঞ। এরা শুধু আওয়ামী লীগের শত্রু না, এরা বিএনপির শত্রু। আপনি দেখেন, যখন খালেদা জিয়া মারা গেল, জয় কি বক্তব্য দিল, জননেত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিল? তারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছে এবং লিবারেল, যেটা একটা প্রকৃত গণতান্ত্রিক বক্তব্য। গণতান্ত্রিক নেতাদের যে গুণাবলী, সেই ভাষায় তারা শেখ হাসিনা এবং জননেত্রী শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়, সেই ভাষায় তারা বক্তব্য দিয়েছে। কিন্তু এই আমির হারামজাদারা, এই জামাতিরা, যে বিএনপির কোলে জিয়া যাদের জায়গা দিল, খালেদা জিয়া যাদের আসল আনলো, মন্ত্রী বানাইলো, তারা খালেদা জিয়ার পুত্রকে কুকুরের সাথে তুলনা, কুকুর বলতেছে। চিন্তা করে দেখছেন? অথচ এই ছাত্র শিবিরেরা, এই ছাত্র দলেরা শিবির করে খালাতো ভাই মনে করে, কিন্তু ছাত্রলীগের খুনাখুনি করে। ছাত্রলীগ কবে তাদের কুকুর বলছে? কোনোদিনই বলে নাই, এবং বলবেও না, আমি জানি বলবে না। এই চর্চা তারা করে না। অন্য বিষয় থাকতে পারে, অন্তত কুকুর বলবে না। একটা মৃত মানুষকে তারা কুকুর বলে নাই। মানে এই যে আমরা বললাম বিএনপির এটা কথা বলে না, মনে হয় যে এটা, অথচ এটা যদি আওয়ামী লীগের কোন লোক বলতো বা আমি বলতাম, আপনি বলতেন, এতক্ষণ গালাগালির চোটে মানে বন্যা বয়ে যেত আর কি আমাদের। কিন্তু জামাতিদের তারা কিছুই বলতেছে না। এটা আপনি খেয়াল করছেন? এটা বিস্ময়কর ব্যাপার। মানে আমি ভাবতেই পারতেছি না যে এইখানে তারা এত নীরব কেন। নীরবতা এরা কি ভয়ে, নাকি এদের সাথে তলে তলে সম্পর্ক আছে, বুঝতে পারতেছি না। আর একজনকে কুকুর বলে, গিদর বলে, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা যদি ভালো কথা বললেও সমস্যা হয়ে যায়। খালেদা জিয়া 5টা জন্ম তারিখ পালন করতে, এটা সমালোচনা করার জন্য আমাদের কত গালি দিল। তারেক রহমানকে হাওয়া ভবনের কথা তুললে আমাদের কত গালি দেয় এটা সমালোচনা করলে। কিন্তু কুকুরকে, একটা মৃত, আপনি যেটা বললেন কোন ধর্মেই কেন, আপনি জীবিত মানুষকে তো আপনি কুকুর বলতে পারেন না, এই অধিকার তো আমাকে দেয় নাই। মৃত মানুষকে তো আপনি পারবেনই না। এটা তো আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি বলেন, হিন্দু সংস্কৃতি বলেন, ইসলামের পরিভাষায় বলেন, বা খ্রিস্টান ধর্মের পরিভাষা, আপনি মৃত ব্যক্তিকে গালি দিতে পারেন না। তারপর সেটা হলো তাদের পক্ষে, বিপক্ষেরই আপনি গালি দিতে পারবেন না। মানে ধরেন আপনার সাথে আমার ঝগড়া আছে, আপনার সাথে আমার জমিনের দ্বন্দ্ব, তারপরও আমি সেটা বলতে পারবো না। আর সেই জায়গায় তারা তাদের পক্ষের লোক, তাকে কুকুর বলতেছে, একটা মৃত মানুষকে। কিন্তু যেটা আপনি সুন্দর একটা পয়েন্ট তুলে ধরেছেন, যে খোদ বিএনপির এটা কথা বলতেছে না। মনে হয় যে লজ্জা পায়, লজ্জা পাইতেছে, মানে এটা শুই না শোনার ভান করে। জামাত যে মুনাফেক, আর একটু প্রমাণিত, আরো ওই লোক শিক্ষা পাওয়ার দরকার আছে। জামাতের দালালি করছে, যে যে সাইদির পোলার পক্ষে দালালি করছেন, সাইদির পোলা তার বিরুদ্ধে মামলা করছে। এই শিক্ষাটা পাওয়া উচিত, এই শিক্ষাটা উভয়ের পাওয়া উচিত ছিল, দরকার আছে। এই ব্যাপারে আমার কোনো প্রতিক্রিয়া নেই। কারণ কি জানেন আপনি,
যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন, যেরকম কর্ম করছে ফল পেয়ে গেছে। আর জামাত যে মুনাফেক, এটা তো 47 সাল থেকে প্রমাণিত, নতুন কেন, যেদিন তাদের পয়দা হয়েছে সেদিন ব্রিটিশরা এই জামাত বানাইছে। তারপরে তারা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করছে, তারপরে তারা পাকিস্তান বিরোধিতা করছে, তারপরে তারা বাংলাদেশের সৃষ্টি বিরোধিতা করছে। এটা বিএনপির নেতারা এখন সাইদির পোলা এসে দেখে আরবের খুরমা খেজুর হয়ে গেছিল, তাকে ছেড়ে দিতে হবে। ও আইন কি সবার জন্য সমান নাকি? আইন কি সবার এক একজন আলাদা? সাইদির পোলা হলে সব মাপ, সাইদির পোলা রাজাকারের পোলা তাই সব মাপ। এই দেশে মুক্তিযোদ্ধার সন্তান বলে তাকে চড়ানো হয়েছে, আমরা দেখেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তাকে চড়াইছে। আগামীতে এই সমস্ত রাজাকারের পোলা, রাজাকারের পোলাদের বাপের কবর বাংলার জমি থেকে উচ্ছেদ করা হবে, নিশ্চিত থাকেন। বিএনপিরও ভুল করতে পারে, বাংলাদেশের জনগণ আর ভুল করবে না। বাংলাদেশের জনগণ এবার রূপ চিনে ফেলেছে। এখন যদি বিএনপির একটু আকল হয় যে যার পক্ষে সে দালালি করলো তার বিরুদ্ধেই তার যে মামলা করে দিয়েছে, মানে এরপরও দেখবেন বিএনপির লোকের আকল হবে কিনা সন্দেহ আছে। শুনেন, রেসের ঘোড়া যখন বাতিল হয়ে যায়, রেসে আর চলতে পারে না, তখন সেই ঘোড়ার দাম কিন্তু 5 পয়সাও থাকে না। ডক্টর ইউনূস ছিল, ইউরোপীয় ইউনিয়ন বলেন, আমেরিকা বলেন, তুরস্ক বলেন, পাকিস্তান বলেন, তাদের রেসের ঘোড়া। এই ঘোড়া দেওয়ার কাজ হচ্ছে না, এটা তারা বুঝতে পারছে যে এই ঘোড়া যার দৌড়াইতে পারবে না। তার প্রমাণ দেশের মানুষ। শুনেন, আপনি ঝড় আসলে যদি মাটির নিচে মাথা গুজে থাকেন, সেদিন তো ঝড় থেমে থাকবে না। ওই ডাস্টবিন শফিক যত লাফালাফি করুক, তারপরে যে কি আরেকটা আছে, কি যে অ্যাটর্নি জেনারেল না ফেটার্নি জেনারেল একটা আছে, ফাজুল নাকি ফাজিল, এই যে এত কথা বলতেছে, এইগুলো গপ্প করে চাপা মেরে কি দুনিয়ার মিডিয়াকে ঠান্ডা রাখতে পারবে? আপনি এই দেশে সংখ্যালঘু নির্যাতন যেভাবে তাদের জ্বালিয়ে পুড়িয়ে মেরে ফেলা হচ্ছে, যেভাবে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে মেরে ফেলা হচ্ছে, যেভাবে প্রতিদিন পুকুরে লাশ ভাসতেছে, জেলে মানুষ মরতেছে, এগুলো পৃথিবী দেখতেছে না। তো ডক্টর ইউনূসের তো এখন আর এরা চাইবে না, এটাই স্বাভাবিক। কারণ আপনার যদি মিনিমাম গ্রহণ, আমি আপনার যতই শুভাকাঙ্ক্ষী বা আপনি আমার যত শুভাকাঙ্ক্ষী হন, আপনি যদি কোনো কাজে আমাকে পাঠান, সেখানে আমার কোনোরকম গ্রহণযোগ্যতা না থাকে, তাহলে সেখানে তো কাজ হবে না। কারণ মিষ্টি কথাই তো আর চিরা ভিজবে না, চিরা ভিজাইতে পানি দিতে হবে। তো যেটি প্রেস কনফারেন্স হয়েছে, এতে এদের আতঙ্কে থাকাটাই স্বাভাবিক। আর নির্বাচন হবে না, এটা তো আপনাকে বলেছি যে 11 তারিখ রাত 11টা 59 মিনিট পর্যন্ত আমি নিশ্চিত নির্বাচন হবে না। 1 মিনিট পরে কি হবে সেটা বলতে পারবো না। আর আপনি যেটা বললেন, এই প্রেস কনফারেন্স তো এই নির্বাচনকে আরো প্রশ্নবিদ্ধ করে ফেলেছে। দিল্লিতে যে প্রেস কনফারেন্স হয়েছে, এত সাংবাদিক কখনোই কোনো প্রেস কনফারেন্সে ছিল না, আপনি জানেন। সারা দেশের মানুষ দেখেছে, পৃথিবীর মানুষ দেখেছে। তো সঙ্গত কারণেই আর একটা, এই বিদেশি বিদেশি যারা এই দেশে যারা ডোনার, এই দেশের যারা এমনকি যারা এই দেশে বিজনেস করে, তারা সবাই জানে একটা স্থিতিশীল গভর্নমেন্ট না আসলে তাদের বিনিয়োগ অনিরাপদ হয়ে যাবে। কি আসবে এখানে বিনিয়োগ করতে? তাই তারা একটা স্থিতিশীল গভর্নমেন্ট চাইবে। কারণ 17 মাসে তারা বুঝে বুঝে দেশের পরিস্থিতি কি। এখন যদি আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হয়, ধরে নিলাম আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দিল, কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগকে ক্ষমতায় আনলো না, কিন্তু তারপরে আওয়ামী লীগকে নির্বাচন আনতে হবে, অন্তত আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল আপনাকে দিতেই হবে। হয় আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে, কিন্তু এটা বিদেশিরা এখন চাইবে না, ঠিক আছে, কারণ একটা সরকারকে পতন ঘটানো। তাহলে আওয়ামী লীগকে প্রধান বিরোধী দল হিসেবে দিতেই হবে জায়গা, এর বিকল্প নাই। ওই জামাত, হেফাজত, চরমনাই, আমার ভাবির পোলাদের দল ন্যাশনাল কটকটি পার্টি, তারপরে বৈষম্য কি বৈষম্য, জামাতের 20 মুখের 2 মুখ, বা বা আরো যারা কি এবি সেবি পেবি কি পার্টি পুটি আসলে নাম মনে নেই, দরকার নেই মনে থাকার, এদের কাছে ভর করে তো আপনি 5 বছর সরকার চালাতে পারবেন না। বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি কি এত দুর্বল? এরা বুঝে নাই 17 মাস যে স্টিম রোলার চালিয়েছে, যেভাবে অত্যাচার করেছে, এদের দাবিয়ে রাখা যায় নাই। তাই বিদেশি যারা শক্তি তারা তো জানে। আপনি যেটা বললেন যে মার্কিন রাষ্ট্রদূত দৌড়াদৌড়ি করে, এমনি তো দৌড়াদৌড়ি করতেছে না। মার্কিন রাষ্ট্রদূতের তো আর খায় দেয় কাম নাই এইরকম দৌড়াদৌড়ি করা, নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে। আর রাষ্ট্রদূতেরা তো আর এমনি দৌড়ায় না। ভারত, আমেরিকা বা অন্যান্য দেশ মিলে, বা ইউরোপীয় ইউনিয়ন, অন্যান্য দেশ, তারা চিন্তা করবে এই দেশে একটি স্থিতিশীল গভর্নমেন্ট থাকুক। ভারত চাইবে তার নিরাপত্তা বিঘ্নিত যেন না হয়, সেই রকম গভর্নমেন্ট থাকুক। আর অন্যান্য দেশ চাইবে এই দেশে একটা স্থিতিশীল গভর্নমেন্ট আসুক, যেখানে তারা বিজনেস করতে হবে। আফগানিস্তানও ছিল, আমেরিকার ঘাঁটি তো পাকিস্তানও ছিল, আছে। আমেরিকার ঘাঁটি তো আফ্রিকাতেও আছে। ঘাঁটি থাকলে কি ওইখানে গিয়ে কেউ বিনিয়োগ করবে? করবে না। স্থিতিশীলতার সংজ্ঞাই আলাদা। যেখানে যুদ্ধ অবস্থা বিরাজ করবে, বা গৃহযুদ্ধের অবস্থা বিরাজ করবে, বা যেখানে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে, বা যেখানে বৃহত্তর 2টি দল এবং দেশ মুখোমুখি হবে,
সেখানে কে বিনিয়োগ করবে? আওয়ামী লীগ নিজেই তো বিনিয়োগ করবে না, বিএনপিও বিনিয়োগ করবে না, খোদ জামাতে বিনিয়োগ করবে না। আপনি 17 মাসে 17 ইঞ্চি ব্রিজ বাড়তে দেখছেন, 17 মাসে 17 ইঞ্চি কালভার্ট হইতে দেখছেন, 17 মাসে 17 ইঞ্চি পানিপথ বৃদ্ধি হইতে দেখছেন, 17 মাসে 17 ইঞ্চি স্থলপথ বৃদ্ধি পাইতে দেখছেন? হয় নাই। কোনো কাজ হয়েছে? এই 17 মাসে বাংলাদেশের 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 অর্থনীতিতে মানে 17 টাকা যোগ হয়েছে। এই 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 17 মাসে 17টা ব্যক্তির চাকরির বন্দোবস্ত হয়েছে? হয় নাই। 17 জন মানুষের এই 17 মাসে 17 জনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে? হয় নাই। এই দেশের অর্থনীতি নিচের দিকে নেমে আসতে পারে। নির্বাচন যত ঘনিয়ে আসছে ততই আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, বাড়ছে আগ্নেয়াস্ত্রের ঝনঝনানি। বিশেষ করে 2024 আগস্টের সেই উত্তাল দিনগুলোতে থানা ও সরকারি স্পর্শকাতর স্থাপনা থেকে যে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র ও গুলি লুণ্ঠিত হয়েছিল তার একটা বড় অংশ এখনো নিখোঁজ। নির্বাচনকে সামনে রেখে এই মারণাস্ত্রগুলো যখন জননিরাপত্তার জন্য টাইম বোমা হয়ে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই 18 জানুয়ারি রাজশাহীর শারদায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এক অভূতপূর্ব জলজ তথ্য পেশ করেছেন। অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে উপদেষ্টা মহোদয় দাবি করেছেন, লুট হওয়া অস্ত্রগুলো নাকি এখন খাল, বিল, নদীতে জলকেলি করছে। তিনি আরো এক ধাপে গিয়ে গ্যারান্টি দিয়ে বলেছেন, এই লুণ্ঠিত অস্ত্র নির্বাচনে ব্যবহৃত হবে না। দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা ঝানু জ্যোতিষী হয়ে গিয়েছেন, নয়তো তিনি প্রতিটি নিখোঁজ অস্ত্র আর বুলেটের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে এসেছেন এবং তারা তাকে কথা দিয়েছে যে অন্তত 12 ফেব্রুয়ারি পর্যন্ত তারা সুশৃঙ্খল অস্ত্র হয়ে পানির নিচেই বসে থাকবে। ম্যাজিক ম্যান ইউনূস সরকার রাষ্ট্র পরিচালনার কৌশল এখন হয়তো ক্রিমিনোলজি থেকে সরে গিয়ে হাইড্রোলজি বা জলবিদ্যার দিকে ঝুঁকেছে। প্রশ্ন হলো, 17 মাস পরে এসে যদি তিনি নিশ্চিত হন, তাহলে কেন সেগুলো পানির নিচ থেকে উদ্ধার করা হলো না? স্বরাষ্ট্র উপদেষ্টা যখন জ্যোতিষীর মতো বাণী দিচ্ছেন, তখন উল্টো গোয়েন্দা রিপোর্টগুলো বলছে নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্রসহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে, যার বেশিরভাগই চলে যাচ্ছে দেশের নানা প্রান্তে। আশঙ্কার কথা হলো, স্বরাষ্ট্র উপদেষ্টার এই জলজ তত্ত্ব আর রহস্যময় গ্যারান্টি বাংলাদেশকে কোন অনিশ্চয়তায় ব্ল্যাক হোলে দাঁড় করিয়ে দিচ্ছে। 2024 সালের 5ই আগস্ট এবং তারপর দেশের 450 বেশি থানা, 17টি কারাগার এবং গণভবন ও সংসদ ভবনে স্পেশাল সিকিউরিটি ফোর্সের সুরক্ষিত ভল্ট ভেঙে অস্ত্র ও গুলি এবং সামরিক সরঞ্জাম লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এই সময় মোট 5756টি অস্ত্র লুট হয়েছে, যার মধ্যে উদ্ধার করা হয়েছে 4413টি। এখনো ধরাছোঁয়ার বাইরে আছে 1343টি অস্ত্র। এই 1343টি নিখোঁজ অস্ত্রের মধ্যে সাধারণ পিস্তলই শুধু নেই, আছে এসএমজি বা সাবমেশিন গান, এলএমজি বা লাইট মেশিন গান, স্নাইপার রাইফেল এবং চাইনিজ রাইফেলের মতো মারণাস্ত্র। আবার মোট লুট হওয়া গুলির সংখ্যা ছিল 6,52,082 রাউন্ড, যার মধ্যে 3,94,334 রাউন্ড উদ্ধার করা হয়েছে। ভাবুন তো, 2.5 লাখেরও বেশি গুলি এখনো দুর্বৃত্তদের হাতে। এটা কি কোনো সাধারণ চুরির ঘটনা? এটি একটি অঘোষিত যুদ্ধের রসদ যা দেশের যে কোনো প্রান্তে মজুদ আছে। লুট হওয়া সব অস্ত্র উদ্ধারে এর মধ্যে 2 দফায় আকর্ষণীয় পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে এলএমজি উদ্ধারে 5 লাখ টাকা, এসএমজির জন্য 1.5 লাখ টাকা, চাইনিজ রাইফেলের জন্য 1 লাখ, পিস্তল ও শটগান উদ্ধারে 50,000 এবং প্রতি রাউন্ড গুলির জন্য 500 টাকা পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। নির্বাচনের সময় যতই ঘনিয়ে আসছে, ততই আইন শৃঙ্খলা বাহিনী সহ নানা মহল থেকে এসব অস্ত্র নিয়ে উদ্বেগের কথা তুলে ধরা হচ্ছে। বিশেষ করে এসএসএফ এর 32টি অত্যাধুনিক অস্ত্র, স্নাইপার রাইফেল, অ্যান্টি ড্রোন গান এবং অ্যান্টি ড্রোন সিস্টেম এখনো উদ্ধার করা যায়নি। স্নাইপার রাইফেল দিয়ে কি হতে পারে তা বলাই বাহুল্য। অথচ স্বরাষ্ট্র উপদেষ্টা 17 মাস পরে এসে বলছেন এগুলো নাকি খালে বিলে আছে। 18 জানুয়ারি রাজশাহীর শারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে 41তম বিসিএস পুলিশ ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান ছিল বেশ জমকালো। নবীন কর্মকর্তাদের পেশাদারিত্বের ছবক দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা যে থিওরি দিলেন তা আধুনিক অপরাধ বিজ্ঞানের ইতিহাসে একটি কমেডি ক্লাসিক হয়ে থাকতে পারে।
তিনি দাবি করেছেন 2024 সালে জুলাই আগস্টের আন্দোলনের সময় বিভিন্ন থানা থেকে লুট হওয়া বিভিন্ন অস্ত্র উদ্ধার করা যাচ্ছে না, কারণ লুটকারীরা সেগুলো সম্ভবত খাল বিল নদীতে ফেলে দিয়েছে। এই বক্তব্য শোনার পর মনে হতেই পারে তিনি জানলেন কিভাবে। অপরাধীরা কি অস্ত্র লুট করার পর উপদেষ্টাকে ফোন করে বলেছিল, স্যার আমরা অস্ত্রগুলো ফেলে দিলাম, আপনি চিন্তা করবেন না? নাকি উপদেষ্টা মহোদয় কোনো অলৌকিক গোয়েন্দা মাছের কাছ থেকে খবর পেয়েছেন? আরেকটি প্রশ্ন হলো, যদি তিনি জেনেই থাকেন যে অস্ত্রগুলো পানি নিচে শ্যাওলা পরিষ্কার করছে, তবে গত 17 মাসে সেই খাল বিলগুলোতে বড় কোনো ড্রেজিং বা উদ্ধার অভিযান চালানো হলো না কেন? বাংলাদেশের মতো দেশে যেখানে শীতকালে অনেক নদী খালের পানি হাঁটু অব্দি নেমে আসে, সেখানে গত 2 শীত মৌসুমেও কেন সেই অস্ত্রগুলো প্রাকৃতিকভাবেই দৃশ্যমান হলো না? সেটিও একটি বিশাল রহস্য। সম্ভবত এই অস্ত্রগুলো জুলাই সনদের ভক্ত হয়ে আত্মগোপনে চলে গেছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের তথ্যের জন্য 5 লাখ টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে। 5 লাখ টাকা পেয়েও কেউ তথ্য দিচ্ছেই না বা কেন? কারণ মানুষ হয়তো 5 লাখ টাকার চেয়ে নিজের জীবনের নিরাপত্তা এবং অস্ত্রধারীদের ভয়ে বেশি শঙ্কিত। অথবা হতে পারে অস্ত্রগুলো আসলে কোনো শক্তিশালী রাজনৈতিক ছত্রছায়া আছে যাদের কাছে 5 লাখ টাকা নস্যি। দর্শক, লুট হওয়া অস্ত্রের মধ্যে এখনো 25% উদ্ধার করতে পারেনি অতি কথনে সিদ্ধহস্ত স্বরাষ্ট্র উপদেষ্টা ও তার বাহিনীগুলো। এই বিশাল অস্ত্রের ভান্ডার যদি সত্যি খালে বিলে মাছের তদারকিতে থাকতো, তবে বাংলাদেশের মৎস্যকুল এতদিনে হয়তো একে 47 দিয়ে জলজ বিপ্লব ঘটিয়ে ফেলতো। কিন্তু মূল প্রশ্ন হলো, বিগত 17 মাসে এই 1300-এর বেশি মারণাস্ত্র আর 3 লক্ষাধিক গুলি কোথায় গেল? এই অস্ত্রগুলো এখন কার বালিশের নিচে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টা গায়েবী এক নিশ্চয়তা দিয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন পুলিশের লুট হওয়া অস্ত্রগুলো নির্বাচনকালে কেউ ব্যবহার করতে পারবে না। এটি এই বছরের সবচেয়ে বড় কৌতুক হতে পারে। যার হাতে অবৈধ স্নাইপার রাইফেল বা এসএমজি আছে, তাকে কি অনুরোধ করে থামানো যাবে, নাকি নির্বাচনের দিন অস্ত্রগুলো আপনা আপনি অকেজো হয়ে যাবে? এই নিশ্চয়তা দেওয়ার অর্থ দুটি হতে পারে। এক, তিনি জানেন অস্ত্রগুলো কার কাছে আছে এবং তাদের সাথে সরকারের কোনো তলে তলে সমঝোতা হয়েছে। অথবা তিনি স্রেফ রাজনৈতিক বাগাড়ম্বর করছেন জনমনে তৈরি হওয়া আতঙ্ক দূর করতে। স্বরাষ্ট্র উপদেষ্টা দাবি করেছেন প্রতিদিন কিছু না কিছু অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু তা জনগণের প্রত্যাশা অনুযায়ী নয়। তিনি আরো বলেছেন সীমান্ত দিয়ে আসা অস্ত্র উদ্ধার হচ্ছে, কিন্তু প্রশ্ন হলো গত 17 মাসে যা উদ্ধার হলো না তা কি আগামী 17 দিনে জাদুকরী উপায় হবে? আবার গোয়েন্দা রিপোর্ট গুলো বলছে নির্বাচনকে ঘিরে সীমান্ত দিয়ে একের পর এক ভারী অস্ত্র আসছে। নির্বাচনের আগে এসএমজির মতো এমন প্রাণঘাতী অস্ত্র সহ রাইফেল, মার্টার শেল, পিস্তল, গুলি ও ভয়ঙ্কর বিস্ফোরক চোরাচালানের মাধ্যমে সীমান্ত পথে দেশে আসছে। বিজিবির হিসেব অনুযায়ী চলতি বছরের প্রথম 9 মাসে পাচারের সময় দেশের সীমান্তবর্তী এলাকা থেকে মোট 1225টি অস্ত্র, গুলি ও ম্যাগাজিন জব্দ করা হয়। তবে সীমান্তে জব্দ হওয়া অস্ত্রের কয়েক গুণ বেশি অস্ত্র দেশের অভ্যন্তরে ঢুকে পড়ে বলে মনে করেন বিশেষজ্ঞরা। দর্শক, নির্বাচনের আগে লুট হওয়া অস্ত্রের মতোই আরেক আতঙ্ক হলো জেল পলাতক জঙ্গিরা। ফাঁসির দণ্ডপ্রাপ্ত সহ 79 জন লিস্টেড জঙ্গি গত 17 মাস ধরে সরকারের নাগালের বাইরে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা দেশে জঙ্গি দেখেন না। তিনি দাবি করেছেন যে দেশে এখন জঙ্গিবাদ নাই বললেই চলে। তার মতে যা আছে তা হলো ফ্যাসিস্ট জঙ্গি, যারা বিদেশে আশ্রয় নিয়েছে। এখানে তিনি সরাসরি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে ইঙ্গিত করেছেন। অথচ এই বক্তব্যের মাত্র কয়েক সপ্তাহ আগে 26শে ডিসেম্বর 2025 তারিখে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় উম্মুল কুরা আন্তর্জাতিক মাদ্রাসায় এক ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখানে পাওয়া গিয়েছিল 250 কেজি বোমা তৈরির সরঞ্জাম। শরীয়তপুরেও ঘটেছে বোমা বিস্ফোরণ। যদি দেশে জঙ্গি নাই থাকে, তবে মাদ্রাসার ছাদে 250 কেজি বারুদ নিয়ে আল আমিনরা কিসের উৎসব করছিল? উপদেষ্টা আওয়ামী লীগকে ইঙ্গিত করে ফ্যাসিস্ট জঙ্গি শব্দটি ব্যবহার করেছেন এবং বলেছেন তারা বিদেশে আছে। তাহলে জেল পলাতক দুর্ধর্ষ জঙ্গিরা এখন কোথায়? তারা কি সবাই বিদেশে বসে ফ্যাসিজমের বই লিখছে, নাকি দেশের ভিতরেই লুট হওয়া অস্ত্রগুলো দিয়ে কোনো বিশাল ব্লুপ্রিন্ট তৈরি করছে? দর্শক, স্বরাষ্ট্র উপদেষ্টার খাল বিল তত্ত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক
অমূল্য হিউমার হিসেবে টিকে থাকবে। তিনি হয়তো মনে করছেন অস্ত্রগুলো পানির নিচে শ্যাওলার সাথে সন্ধি করে নিরামিষি হয়ে গেছে, কিন্তু বাস্তবতা হলো নিখোঁজ 1335টি মারণাস্ত্র আর 3 লক্ষ গুলি কোনো সাধারণ মানুষের হাতে নেই। এগুলো হয়তো এমন কোন শক্তির হাতে মজুদ আছে যারা হয়তো মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। এখনো পর্যন্ত চট্টগ্রামে বিএনপি প্রার্থীর উপর হামলাকারী ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির হত্যাকারীদের টিকিটিও ছুঁতে পারেনি সরকার। বিশ্লেষকরা মনে করেন ভবিষ্যতে ষষ্ঠ উপদেষ্টার বক্তব্যের প্রভাব হতে পারে ভয়াবহ। ভোটাররা যখন জানবেন যে উপদেষ্টার কাছে অস্ত্রের হদিস নেই অথচ তিনি গ্যারান্টি দিচ্ছেন, তখন ভোট কেন্দ্রে যাওয়ার চেয়ে ঘরে বসে খালবিলের গল্প শোনা কি বেশি নিরাপদ মনে করবেন। উপদেষ্টা মহোদয়ের বক্তব্য শুনে মনে হতে পারে তিনি হয়তো আশা করছেন নির্বাচনের দিন অস্ত্রধারীরা ব্যালট বাক্সের বদলে